শেষ হয়েও হইল না শেষ, ঠিক এই কথাটা মাথায় রেখেই পায়ে পায়ে আসেন মা হেমন্তিকা হৈমন্তী, অর্থাৎ জগৎমাতা জগদ্ধাত্রী। তবে জগদ্ধাত্রী পুজো বলতেই প্রথমে আসেন মহারাজ কৃষ্ণচন্দ্রের নাম, সেই কৃষ্ণনগরের নাম, আর অবশ্যই আলোর শহর চন্দননগরের জগৎ বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর নাম। এই সবের মাঝখানে আস্তে আস্তে নতুনভাবে কিন্তু সারা জাগাচ্ছে আরও একটি শহর, যেটি চন্দননগর সংলগ্ন প্রায় বলা যেতেই পারে, সেটি হচ্ছে রিষড়া। আর রিষড়ার জগদ্ধাত্রী পুজো কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে দর্শনার্থী থেকে শুরু করে ভক্তদের মধ্যেও। আর সেই রকমই রিষড়ার অন্যতম পুরনো এবং শ্রেষ্ঠ একটি জগদ্ধাত্রী পুজো কমিটির বারোয়ারির সামনে স্বয়ং জগৎমাতা জগদ্ধাত্রীর সামনে দাঁড়িয়ে রয়েছি। এই আমরা পুজো কমিটি তারা কিন্তু দীর্ঘদিন ধরে জগদ্ধাত্রী পুজোর ট্র্যাডিশন যেরকম বজায় রেখেছেন, একই সঙ্গে সাবেকি প্রতিমার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলেছে নতুনত্বের সঙ্গে গা ভাসিয়ে থিমের আয়োজনও। সেই সমস্ত কিছু চলুন আজ দেখে নেওয়ার পালা। সময় যতই এগিয়েছে বেড়েছে কর্মব্যস্ততা। আমি আপনি সর্বদা যেন সেই ঘড়ির কাঁটার দিকে এগিয়ে চলেছি, সর্বত্রই ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে। কিন্তু কখনো ভেবে দেখেছি কি, এই এত ব্যস্ততার মধ্যেও কোথাও হারিয়ে যেতে বসেছি আমাদের সেই পুরনো দিনের নানা রকম স্মৃতিকে। আর সেই স্মৃতি আগলে আমরা যখনই এগিয়ে যাই না কেন, তখনই কোথাও না কোথাও নস্টালজিক হয়ে পড়ি। সেই স্মৃতিটুকুই খুব ভালোভাবে সযত্নে রাখাটাই কোথাও না কোথাও যেন সেই ভাবনাটা আমরা হারিয়ে যাই। আর সেই ভাবনা নিয়েই নতুনভাবে পথ চলা শুরু করেছে এই আমরা পুজো কমিটি। আর সরাসরি চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে যারা রয়েছেন তারা হচ্ছেন এই অনবদ্য থিম ভাবনার কাণ্ডারি মূলত, এবং সংযুক্তা দি আছেন আমাদের সঙ্গে। সংযুক্তা দি, তোমাকে প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে এত সুন্দর একটা উপস্থাপনা তোমরা যে করছো, এই যে আইডিয়াটা, এই থিম ভাবনাটা মূলত কোথা থেকে তার উদ্ভব? সত্যি কথা বলতে গেলে প্রত্যেক দিনের যে ডেলি টু ডেলি লাইফের আমাদের যে দৈনন্দিন জীবনের যে শৈলীগুলো থাকে, তারা ছোটোবেলা থেকে আমরা একটা শৈলী মানে চেঞ্জ হতে দেখে আসছি। এই শৈলীগুলোর মধ্যে কোথাও গিয়ে কিছু কিছু পেশা, যেমন বাদর নাচ, ছোটোবেলার স্মৃতিতে আমাদের ছিল যে এরা আসতো একটা টাইমে, এরা আমাদেরকে এন্টারটেন করতো, আর আজ এদেরকে প্রায় অবলুপ্ত। তারপরে রেডিও, কোথাও গিয়ে ছোটোবেলায় আমরা অন্তত দেখেছি যে রেডিওর একটা প্রচলন ছিল। আজকের দিনে কোথাও গিয়ে হ্যাঁ রেডিও আছে, নেই বলবো না, তবে আস্তে আস্তে তার ব্যবহারযোগ্যতা অনেক কমে গেছে। আর তারপরে পোস্ট অফিস, মানে পোস্টম্যান যারা থাকে, তাদেরও কোথাও গিয়ে মানে এরা আস্তে আস্তে অবলুপ্ত প্রায়ের দিকে চলে এসেছে। এখন বেসিক্যালি কি হচ্ছে, আমরা কিছু হলে মেল করে দিচ্ছি বা একটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। তো এদের যে এই যে পেশাগুলো, এই পেশাগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো তো কোথাও না কোথাও ডেলি লাইফে আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। আর সেখান থেকেই আর কি এই চিন্তাধারাটা উদ্ভব হয়। বেসিক্যালি এই চিন্তাধারাটা গৌরবেরই আর কি ভাবনা থেকে এসেছে। আমি সৃজনে আছি। বেশ, তো তোমার এই যে অনবদ্য সৃজন শৈলী, সে সম্পর্কে দর্শকদের কি বলবে যারা এখানে আসবেন এবং যারাই এত সুন্দর প্যান্ডেলে মণ্ডপসজ্জা দেখবেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও, কি বার্তা দিতে চাও? একটাই বার্তা দিতে চাই যে এই সমস্ত পেশার যারা মানুষ, তাদেরকে আপডেট করার একটা সুযোগ দেওয়া উচিত। কারণ কোথাও গিয়ে তারা আমাদের সমাজে আছে, এখনও উপস্থিত, কিন্তু তাদের পেশাগুলোর গুরুত্ব হারিয়ে যাওয়ার ফলে তারা আমাদের সমাজ থেকে বিলীন হয়ে যাচ্ছে। তো এদেরকে আমরাও যেমন এগিয়ে যাচ্ছি সময়ের গতিময়তার সাথে সাথে, এদেরকেও একটা সুযোগ দিয়ে নিজের জীবনকে নতুনভাবে শুরু করার একটা চেষ্টা করা উচিত। এবার আসি গৌরবদার কাছে একটু, যে দেখো দাদা, এখানে আমরা যেরকমটাই দেখতে পাচ্ছি যে বিল্ডিংগুলো উল্টো দিকে কোথাও না কোথাও যে আমাদের এই পরস্পর বিরোধী দুটো সমাজ যেন কোথাও মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই থিম এর মাধ্যমে। তো এই থিম ভাবনা মূলত সেই সম্পর্কে কি বলতে চাও? সত্যি কথা বলতে
এই যে মানে প্রথমে আমি বাদর নাচ নিয়েই বলছি, কারণ একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম এই মানে এই যে কিছু বাদর নাচ মানে যে মাদারি আর কি বাদর নাচ করতেন, তো উনি যখন আসতেন একটা ভিড় তৈরি হতো পাড়ার মধ্যে, তো একটা এক্সাইটমেন্ট, একটা বাচ্চা যখন আমরা বাচ্চা ছিলাম ছোট ছিলাম, তো সেই বিষয়টা আজকে কোথাও গিয়ে সেই মাদারি আজও বেরোচ্ছে, সে বাদর নিয়েই বেরোচ্ছে, সেই বাদরটা আজও তার কাছে আছে, কিন্তু তার যে উপার্জনটা আগে হতো সেই উপার্জনটা আজকে হচ্ছে না। কোথাও গিয়ে মানে বলাটা উচিত নয় হয়তো, তাকে কিছুটা পরিমাণ ওই ভিক্ষার থালি নিয়েই ঘুরতে হচ্ছে, মানে এটা আমি নিজে দেখেছি। তো সেই জায়গা থেকে তখন আমার থার্ড ইয়ারে আমি যখন মানে আর্ট কলেজে পড়ছি, সেই সময় আমি মানে এই বিষয়টা নিয়ে কাজ করি। তো তখন আমি পুজোর প্যান্ডেলে যখন কাজ করা শুরু করি তখন এই বিষয়টা নিয়ে আমার কাজ করতে ইচ্ছা হয়। তো তারপর পরবর্তীকালে দেখি কি যে শুধুমাত্র মাদারি নয়, যে রিক্সাওয়ালা বলুন বা কুলি বলুন, আজকে যে ট্রেনের ক্ষেত্রে কি আমরা মানে লাগেজ যে সিস্টেমগুলো এসছে, যে ট্রলি ব্যবহার, তো সেক্ষেত্রে কি হচ্ছে কুলির যে প্রয়োজনীয়তা সেটা প্রচণ্ডভাবে কমে গেছে। তো মানে আমরা তাদের গল্পটা কোথাও গিয়ে বলতে চাইছি। আর এই যে বিল্ডিংগুলোকে উল্টো করে দেখানো, কারণ সোসাইটি তাদের কাছে উল্টো, সেটাকেই আমরা মানে বোঝাতে চাইছি আমাদের এই কনসেপ্টে। তবে একটা প্রশ্ন এখানে থেকে যায়, সেটা হচ্ছে এই যে আপেক্ষিক বিরোধী দুই গোষ্ঠী, প্রাচীন এবং নবীনের যে দ্বন্দ্ব, সেটা তো চিরন্তন, সেটা আগেও ছিল, সেটা এখনো রয়েছে। তো অনেক সময় এই প্রশ্ন আসে, তবে কি নবীনত্বের জন্য প্রাচীনত্ব কোথাও না কোথাও চাপা পড়ে যায়? সেই স্মৃতিটা কি আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, কোথাও না কোথাও যেন হারিয়ে যেতে বসেছে? এই বিষয়ে কি বলবো? অ্যাকচুয়ালি হারিয়ে যেতে বসেছে বলেই তো মানে আমাদের মানে এই থিমের ভাবনাটা যেটা আর কি, যে স্মৃতিটুকু থাক, মানে স্মৃতি মানে আমরা এই স্মৃতিটা আমাদের এই ছোটোবেলা আমাদের এই কাটানো এই বিষয়গুলোকে আমরা তুলে ধরতে চাইছি এই কারণেই, এই যে আজকে হয়তো যা কিছু আজকে আসছে, মানে ধরুন আজকে ল্যাপটপ, কয়েকদিন পর মানে আজকে এআই চলে এসছে, চ্যাট জিপিটি, মানে কোনোদিন না কোনোদিন গিয়ে না আজকে যেই মানে কন্টিনিউয়াসলি যে সিস্টেমের মধ্যে আমরা চলছি সেটাও চেঞ্জ হয়ে যায়। মানে রেডিও আজকে কোথাও গিয়ে রেডিও জকিতে যারা আছে তাদেরকেও কিন্তু ইউটিউবে এসে তাদের নিজেকে প্রমোট করতে হয়, আর কয়েকদিন পর দেখা যাবে ইউটিউবটাও পিছিয়ে গেল, নতুন আবার অন্য কিছু। কিন্তু মানে এই যে মনে থাকাটা সেটা তো কোনোদিন বেরিয়ে যাবে না, মানে যে এক্সপিরিয়েন্সটা আমরা করেছি সেটা তো ভুলে গেলে চলে। বেসিক্যালি আমি আর দীপেন্দু ইন্ডিয়ান আর্ট কলেজে পড়ি, তো ইন্ডিয়ান আর্ট কলেজের ফার্স্ট ইয়ারেই গৌরবদার সঙ্গে আলাপ। আর এই কাজটার ব্যাপারে লেআউট পর্যায়ে থেকে আমরা ছিলাম, তো কাজটা এখন প্রায় শেষের দিকে। তো কাজটা করার মাধ্যমে একটাই জিনিস বলতে চাই, জাস্ট যে দর্শকরা দেখুক, দর্শকদের মানে যারা আগত দর্শনার্থী তাদের উপরে নির্ভর করছে কাজটা কেমন হয়েছে। মানে আমরা আমাদের তরফ থেকে যা করার যতটা পারার গৌরবদার কনসেপ্ট অনুযায়ী, দিদির সৃজনশীলতা অনুযায়ী আমরা করার চেষ্টা করেছি। এবার দর্শনার্থীরা বলবে যে কাজটা কেমন হয়েছে। এই মুহূর্তে আমরা পাশে পেয়ে গিয়েছি আমরা পুজো কমিটির এই যে জগদ্ধাত্রী আরাধনা মাতৃবন্দনার তারই কর্ণধার বলা যেতে পারে সভাপতি, ক্লাব সভাপতি ডক্টর উৎপল দাস মহাশয়কে, এবং অনেক অনেক স্বাগত আপনাকে স্যার। ধন্যবাদ। এই যে এই কর্মযজ্ঞ চলছে, হৈমন্তীর আরাধনা চলছে, জগদ্ধাত্রী আরাধনা, তো বরাবর আমরা জানি যে কৃষ্ণনগর এবং চন্দননগর বরাবরই হাইলাইটেড হয়ে আসে জগদ্ধাত্রী পুজোতে, কিন্তু ঋষরাও যে কোনো অংশে পিছিয়ে নেই সেটার অন্যতম উদাহরণ হচ্ছে আপনাদের এই বারোয়ারি। তো এই বিষয়ে কি বলতে চান, কতদিনকার পুজো এটি? আমরা পুজো কমিটির পুজো শুরু হয়েছিল 1963 সালে, এবং এটা রিষড়ায় তৃতীয় সার্বজনীন পূজা। কিন্তু মাঝখানে বহু কারণে 1984 থেকে 2013 অবধি আমাদের পুজো বন্ধ হয়ে যায়। আমাদের পাড়ায় নেমে আসে অন্ধকার, মনেও অন্ধকার নেমে আসে। তারপর আমরা আবার পুজোটা চালু করতে সমর্থ হই, এবং আমাদের এবছরের নিবেদন স্মৃতিটুকু থাক। এটা বাঙালি সাধারণত আত্মবিস্তৃত জাত, এবং পুরনো স্মৃতিগুলো আমরা আমাদের হয়তো মনের মণিকোঠায় থেকে যায়, কিন্তু অনেক সময়ই ভুলে যাই সেগুলো।
সেই ভুলে যাওয়ার স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়ার জন্যই আমাদের এবছরের নিবেদন। স্যার, আর একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে চন্দননগরে আমরা সাধারণত দেখি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত জগদ্ধাত্রী আরাধনা চলে, কিন্তু রিষড়া বিশেষত আপনাদের এই বারোয়ারির জগদ্ধাত্রী আরাধনার যে উদ্যোগ সেটা কবে কবে করা হয় এবং তার বিশেষ রীতিগুলি কি আছে? না, আমাদের নবমীর দিনে একদিনেই পুজো হয়, সেদিনেই সপ্তমী অষ্টমী নবমীর পুজো হয়ে যায়, আর দশমীর দিনে দশমীর পুজো হয়, তারপরে 3 দিন প্রতিমা থাকে, তারপর শোভাযাত্রা সহকারে বিসর্জন হয়। এই রীতি চলে আসছে বহুকাল থেকে। দর্শনার্থীরা যারা রিষড়ার পুজো বিশেষত দেখতে চান তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? দর্শনার্থীদের সবসময় আমরা স্বাগত করি এবং প্রতি বছরই এখানে ফুটফল বেড়ে যাচ্ছে আগের তুলনায়। সেটা আরও ভালো হয় যদি পৌরসভা এবং রেল এবং নৌকো ব্যবস্থা এখানে খড়দার সঙ্গে যেগুলো সেগুলো আরও রাত্রি অবধি চালানো যায়, তাহলে এটা আরও ভালো হয়। মানে প্রশাসনিক তৎপরতাটা আরো একটু বেশি করে চাইছেন? নিশ্চয়ই, হ্যাঁ। নবীন প্রবীণ আপনি যেটা প্রশ্ন করলেন, নবীনরা তো সবসময় ভরসা পায় না। আমরা যেমন প্রবীণ হয়েও ভরসা পাচ্ছিলাম না যে আমাদের জুনিয়র যারা তারা যখন প্রথম এগিয়ে আসে তখন আমরা তাদের সঙ্গে হাতটা মেলাই, তবেই আজকে এই জায়গাটাতে এসে আমরা পৌঁছতে পেরেছি। নাহলে জানি না, হয়তো অন্ধকারেতেই এই পাড়াটা থাকে। পুজো আরম্ভ হয়েছে 1963-তে, আমাদের কাকা জ্যাঠারা পুজোটা আরম্ভ করেন। তারপরে জমি সংক্রান্ত ব্যাপারে 1984-তে পুজোটা বন্ধ হয়ে যায়। তারপর 2013-এ আমরা প্রগতি ক্লাব, আমাদের এখানে জুনিয়রদের একটা প্রগতি ক্লাব আছে, তাদের সহযোগিতায় আমরা কিছু পুরনো মেম্বার, তারা মানে কি একসঙ্গে বসে কথা বলে আমরা এই পুজোটা আবার আরম্ভ করি 2013-তে। 2013 থেকে আজকে 2025 পর্যন্ত এই পুজোটা চলছে। তা ওদিকে 22 বছর হয়ে বন্ধ হয়েছে, এদিকে আপাতত 13 বছর 14 বছর, না এবার এটা 35 বছর, 13, 22 আর 13, 35 বছর পুজো। ব্যস্ত জীবনের চাকা ঘুরে চলেছে অবিরত। ফেলে আসা সেই সময়ে ধূসর হয়েছে ছোটবেলা, সেই চীনা বাদাম, হাওয়াই মিঠাই বা রেডিওতে ভেসে আসা আকাশবাণী কলকাতা, সাইকেলে করে চলে যাওয়া নদীর পাড়ে সার্কাসের সেই তাঁবু, সবকিছুই যেন এখন শুধুমাত্র ফেলে আসা অতীতের কিছু মুহূর্ত। মা জগদ্ধাত্রীর হাত ধরে স্মৃতির সাগরে ডুব দিয়ে চলুন আরও একবার ফিরে যাওয়া যাক সেই সব ছেলেবেলার দিনে।